এবারে রমজানকে ঘিরে রংপুরের বাজারে তেমন অস্থিরতা নেই নিত্যপণ্যের বাজারে। স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ এবং দাম। তবে বাজারে সয়াবিন তেলের সংকট যেন কাটছেই না। বাজারে আসা আগত ক্রেতারা শঙ্কা করে বলছেন, রমজান আসলে এই সব কিছুর দাম বেড়ে যায়। আর ব্যবসায়ীরা বলছেন, এবারে দু একটি পণ্য ছাড়া সবকিছুর দামই ঠিক রয়েছে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবরিজ উচ্ছ্বাস। রমজানে ছোলা, তেল, চিনি, বুট, খেজুর সহ বাড়তি চাহিদা থাকে প্রায় 15টি পণ্যের। এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি দাম নিয়ে থাকে অসাধু ব্যবসায়ীরা। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রমজান আসলেই সরবরাহের সংকট দেখিয়ে দাম বাড়াতো ব্যবসায়ীরা। তবে এবার নিত্য প্রয়োজনীয় বাজারের অস্থিরতা ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমদানিতে শুল্ক ছাড়, বাজার মনিটরিংয়ে অস্থিরতা নেই নিত্যপণ্যের বাজারে। বিক্রেতারা বলছে, সবজির বাজার স্বাভাবিক রয়েছে, আর দু একটি পণ্যের দাম বেড়েছে। সরবরাহের উপরেই নির্ভর করে মাছ, মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। তবে সয়াবিন তেল নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে ক্রেতা বিক্রেতারা। রমজান উপলক্ষে সবচেয়ে দুটা জিনিসের দাম বেশি বর্তমানে, বেগুন আর শসা। আগে সব চাহিদা আগে বাড়ছে আর কি, মাছ মাই নিয়ে দিতে ভালো। পাখি ডিম কিনে 300 টাকা, সব 3.5 টাকা বেশি। দেশি মুরগি 60 কিনে 70 টাকা দিই। কিন্তু ঈদের মধ্যে রমজানের মধ্যে বাজার আরো খারাপ হবে। মার্কেটের দাম বেশি, কিন্তু বাজারে কাস্টমার একেবারে কম। গরু যারা ইম্পোর্ট করে তারা যদি সিন্ডিকেট করে তাইলে বাড়তে পারে। খিরার মন ছিল 500-600 টাকা, আজকের বাজার আছে 1300-1400 টাকা মন। বাজারটা একটু আনা বেশি, মানে তারপরও অন্য সময় চাইতে কম। এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় থাকলেও রমজানকে ঘিরে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন ভোক্তা সাধারণ। কালকেই নিলাম একদম, আজকে একদম। একদিনের ব্যবধানে এত বেশি হওয়াটা ঠিক নয়। সব জিনিসের একটু দাম বেশি, রমজান মাস আসি এত দাম বেশি, তেলের দাম বেশি। যতদূর সম্ভব যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করা যায়। কৃষি পণ্য বাদে যেগুলো জিনিস আছে, ধরেন যে সাবান, তেল, এগুলোর দাম তো ঊর্ধ্বগতি। রমজান মাসে সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পণ্য বাজার করতে পারে। রমজানে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের স্বস্তি দিতে নিয়মিত বাজার মনিটরিংয়ে সরকার আরো কঠোর হবে বলে আহ্বান সকলের। শামস সাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নাট্য ব্যতীত সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত প্রকাশ করেন। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মুনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির শিল্প সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে তিনি তার পদত্যাগ পত্র তুলে দেন। তবে শিল্পকলা একাডেমির সচিবের পক্ষে এই পদত্যাগ পত্র গ্রহণের এখতিয়ার নেই। বিষয়টি গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের। এদিকে পদত্যাগ পত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি। ভাঙাচোরা ও ক্ষত বিক্ষত অবস্থায় রাজবাড়ী জেলা শহর থেকে গোয়ালন্দ ও দৌলতদিয়া ঘাটগামী গুরুত্বপূর্ণ আঞ্চলিক উপজেলা সড়কটি। প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন লাখো মানুষ ও হাজারো ছোট বড় যানবাহন, কিন্তু সংস্কারের যেন কোনো নামই নেই। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিক্ষার্থী সহ এ পথে চলাচলকারীরা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রথম দেখায় মনে হতে পারে এটি কাঁচামাটির সড়ক, তবে এটি কোনো কাঁচামাটির সড়ক নয়। এটি জেলার গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক। এই উপজেলা সড়ক ব্যবহার করেন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ও অসংখ্য ছোট বড় যানবাহন। উপজেলা সড়কটি দেখে মনে হয় সদর উপজেলা প্রশাসন ও এলজিইডি যেন যৌথভাবে অবৈধ ইটভাটার ট্রাক চলাচলের জন্য ইজারা দিয়েছে। ইটভাটার মাটি আনা নেওয়ার জন্য উপজেলা সড়কটিতে মাটি পড়ে কাঁচা সড়কে পরিণত হয়েছে। অতিরিক্ত ধুলোর কারণে সড়ক ব্যবহারকারীরা নিয়মিতই ভুগছেন নানা স্বাস্থ্য সমস্যায়। দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাচ্চাদের মনে করেন যে এরকম ধুলাবালি নাকের মধ্যে তো যায় নিঃশ্বাসের সাথে, তাহলে সমস্যা হচ্ছে না। এটা রাস্তাতে গাড়ি চালাবে গেলে মনে হয় গাড়ি ভেঙে চুরে পড়ে যাবে, এরকম অবস্থা। গাড়ি যাত্রী নিয়ে চালানো যায় না, ধুলাবালি ওরে গাড়ি যাওয়ার সময়। আর তারপর একটা ট্রাক গেলে ফুল রাস্তা ব্লক হয়ে যায়, নাইমে সাইড দিয়ে হাইটে তারপরে পার হওয়া লাগে। ভাই একজন মানুষ চলাফেরা করলে পারে, তারপর মনে করে জাহিরে গোসল করা লাগে, এমন একটা অবস্থা। আর সেই ভাটায় যে এই ট্রাম ট্রাক যাই হোক, কিন্তু এই রাস্তাটা আগে সংস্কার করা খুব দরকার।
সড়কটি ব্যবহার উপযোগী ও দুর্ঘটনা কমাতে কাজ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করব। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব যে রাস্তা কতটুকু ক্লিন করা যায়। তবে কিছুটা দায়সার অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সংস্কারের কোনো আশ্বাস না দিয়ে কিভাবে বর্তমান সড়কটির রক্ষণাবেক্ষণ করা যায় এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেছেন নির্বাহী প্রকৌশলী। আমরা হয়তো যে বাধা দিতে পারি, একদিন বা 2 দিন লোক দাঁড় করে ট্রাক এভাবে নিতে দেব না, কিন্তু তারা তো রাস্তা ব্যবহার তৈরি করা হয়েছে, ট্রাক অবশ্যই যাবে, কিন্তু যাবে যেটা লোড বহন করার ক্ষমতা সেই পরিমাণ নিল, মাটিটা সুন্দর ডিসিপ্লিন হতে নিল, তাইলে আমাদের রাস্তায় মাটি পড়বে না এবং দুর্ঘটনা ঘটবে না। দ্রুত সড়কটি সংস্কার করে জনগণের নিয়মিত যাতায়াতে সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ শুরু হয়েছে গতকাল মধ্যরাত থেকে। ইলিশ বন্ধ শুরুর পর জেলেদের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে মাছ ধরা নিষিদ্ধ হয়েছে, জেলেদের এখন কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। ইলিশ বেড়ে ওঠা নিশ্চিতকরণে মৎস্য বিভাগের পক্ষ থেকে মার্চ এপ্রিল অর্থাৎ গতকাল মধ্যরাতের পর থেকে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া 190 কিলোমিটার অভয় আশ্রমে যে মৎস্য বিভাগের পক্ষ থেকে যে অভিযান দেওয়া হয়েছে, আজ কিন্তু সেই অভিযানের প্রথম দিন চলছে। আমি কিন্তু এখন ভোলা মৎস্য ঘাটে রয়েছি, মেঘনা তুলাতুলি মেঘনা নদীর পাড়ে একটি মৎস্য ঘাটে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যেহেতু 2 মাসের মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, আহরণ, সংরক্ষণ সহ সকল বিষয় কিন্তু মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে কিন্তু এখানে মৎস্য ঘাটগুলিতে কিন্তু শেষ সময়টা অর্থাৎ আজ সকাল থেকেই কিন্তু এই যে মৎস্য ব্যবসায়ীরা রয়েছে তারা তাদের ডালা একদম ধুয়ে মুছে কিন্তু তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ 60 দিন তারা আর কিন্তু আর এই ঘাটে আসবেন না, যেহেতু নদীতে মাছ শিকার বন্ধ রয়েছে। তো ভোলার মৎস্য ব্যবসায়ী সহ জেলেরাও কিন্তু এই 2 মাসের যে অভিযানটিকে কিন্তু স্বাগত জানিয়েছে। সাথে সাথে কিন্তু বরাবরই কিন্তু তারা অনেক ধরনের অভিযোগ করে আসছেন, যেমন সরকারের পক্ষ থেকে যতটুকু প্রণোদনার আওতায় সহযোগিতা করা হয় সেটির বেলাও কিন্তু তাদের পক্ষপাতিত্বর বিষয়ে একটা অভিযোগ করে কিন্তু তারা আসছেন। এছাড়াও এনজিওর কিস্তি নিয়েও কিন্তু তারা বরাবর অভিযোগ করে আসছেন, অর্থাৎ এই অভিযানের সময় এনজিওর কিস্তিটা যাতে তাদের বন্ধ থাকে এমনটা অভিযোগ করে কিন্তু আসছেন। তো আমি এখন এখানে আমার সাথে একজন মৎস্য ব্যবসায়ী আছে, আমি তার কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো এই যে 2 মাস বন্ধ থাকার পর বন্ধ রাখবেন, এর ফলে আপনারা কিভাবে চলবেন এবং আপনাদের মাছ আগে ছিল কিরকম? আগে তুলনামূলক মাছ অনেক কম ছিল অভিযানের আগে, তারপরে আপনার অভিযান দিয়েছে, এখনো মাছ কম, তারপরে আমরা সবাই এখন সব বন্ধ করে ফেলেছি 2 মাস অভিযান করে। জেলেরা যে চালটা পেত আপনার অভিযানে ওটা তুলনামূলক অনেক কম পায়, আর ওটা আসে কম। সরকারের যে একটাই দাবি যে ওই চালটা একটু তাড়াতাড়ি দিতে আর একটু বাড়াইয়া দেওয়ার জন্য। সাহিল, যেমনটা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যে চালটা আসে সেটা পক্ষপাতিত্ব করা হয় এবং তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু বলেছেন। আমার সাথে মৎস্য বিভাগের সাথে কথা হচ্ছে, মৎস্য বিভাগ আমাকে যেমনটা বলছেন যে অর্থাৎ এই মাসের 10 তারিখের মধ্যেই প্রতি মাসে 40 কেজি করে যে চাল দেওয়া হবে সেই চালটা নিশ্চিত করা হবে, যাতে জেলেরা নদীতে মাছ শিকারে না যায়। না গেলে যে সরকার যে লক্ষ্যমাত্রা 1,85,000 মেট্রিক টন সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মৎস্য বিভাগ আমাকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল ভোলা মৎস্যঘাট থেকে আমার সর্বশেষ খবর। সাহেলি, লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। কুমিল্লা মুরাদনগরে জমির টপসয়েল কেটে ইট ভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা তারেক আব্দুল্লাহর বিরুদ্ধে। এ বিষয়ে জানতে মাই টিভির সাংবাদিককে হুমকিও দিচ্ছেন তারেক আব্দুল্লাহ। টপসয়েল কেটে নেওয়ার ফসলে জমি নষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। স্থানীয় প্রশাসন বলছে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করবে। মুরাদনগর প্রতিনিধি আব্দুল কায়ুম পাটোয়ারির রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রহমান। চাচাতো ভাই আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ এই পরিচয়ে একের পর এক অপকর্ম করে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা তারেক আব্দুল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম খান। উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রাম থেকে অবৈধভাবে জমির
টপ সয়েল কেটে বিক্রি করছেন পার্শ্ববর্তী ইটভাটায়। 2 মাটি খেকর কার্যক্রমে এলাকার ফসলি জমিতে তৈরি হচ্ছে ফসল নষ্টের আশঙ্কা। অপরিকল্পিত মাটি কাটায় ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে গ্রামে। পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। পাশাপাশি অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে হুমকির মুখে রয়েছে পথচারীরা, অভিযোগ এলাকাবাসীর। ভাই বহুত কষ্টে আছি, রাস্তাটা অনেক আগের থেকে ছোটবেলাতে দেখতেছি রাস্তাটা হইতেছে না। আমরা ঘরে থাকতে পারি না, আমাদের খাবার নষ্ট হইতেছে। এই যে টিনগুলা দেখতেছেন এগুলো বালুর কারণে অবৈধ হয়ে যাইতেছে। খোঁজ করে নিলে তো ফার দিকে ভাঙবো, এটা নিজে দেখতেছেন যে কত বছর পরে আবার ভাঙবো। বাচ্চারা লেখাপড়া করতে একটু সমস্যা হইতেছে, স্কুলে আসতে যাইতে মানে যেতে পারতেছে না দিনও। মাটি কাটলে তো পাশের জায়গাও ক্ষতি হয়, এটা তো স্বাভাবিক। মাটি নেয়ার বিষয়টি স্বীকার করে ইটভাটার মালিক সাদ্দাম খান জানান, তারেক আব্দুল্লাহর কাছ থেকে মাটি কিনে ইটভাটায় বিক্রি করছি। ভুবনগড় তারেক আব্দুল্লাহ, হ্যাঁ, ওনার কি কোনো জায়গা বিক্রি করছে? মাটি তো বেশি বেচছেন, আমি নিতেছি। পাশে যদি আনিস আছেন, আনিস গ্রামের মালিক, সে একটা লইছে আর কি, একটা পদ ঢেলুছে, আমি লিখছি। আওয়ামী লীগ নেতা তারেক আব্দুল্লাহর কাছে জানতে চাইলে মাইটিভির প্রতিনিধিকে রীতিমতো হুমকি দিয়ে বলেন এ বিষয়ে তিনি কাউকে কৈফিয়ত দিতে রাজি নন। আপনাকে আমি এই বিষয়ে কোনো জবাব দিয়ে করব না। আমার নাম জানেন, তারেক আব্দুল্লাহ আমার নাম। আর সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতে পারি? সবার জোরে কাটবো। আপনার যদি কিছু করার থাকে আপনি করেন, যায় আপনি অফিসে যায় খবর নেন, ডিসির সাথে কথা বলেন। আমার ইচ্ছা আমি কাটি, আপনি এটা আপনাকে কেন জবাব? আপনি সাংবাদিক, আমি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করলাম, আপনি সাংবাদিকের কাজ করেন যায়। এ বিষয়ে জানতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। না, আমি তো মাত্র আপনার কাছে শুনলাম, আমি আর এতদিন কারোর কাছে শুনিনি, আপনার কাছে শুনছি। আমি আজকে এখন তো আর নাই, কালকে এসিলেন্টকে তহসিলদারকে পাঠাবো কি বিষয় দেখবে। মালিক, জমির মালিক যে, তার বিরুদ্ধে জমি খাস করার জন্য বা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্ক পে অফ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি শুরু করবে গতকাল জনতার মঞ্চে ঘোষণা করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হচ্ছেন নতুন দলটির নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আপনি ইতিমধ্যে জানেন এবং সারা দেশবাসী ইতিমধ্যে জেনে গেছে, গতকাল কিন্তু জাতীয় নাগরিক ঐক্য কমিটির একটি নতুন দল আত্মপ্রকাশ ঘটেছে এবং যার আহ্বায়ক হয়েছেন আপনার সবাই খুব সুপরিচিত মুখ, যিনি গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার আন্দোলনের সময় যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করার পরে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং সেই রাজনৈতিক দলের কিন্তু সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর সামন থেকে তারা রায়ের বাজার বধ্যভূমিতে যাবেন এবং যারা ছাত্র জনতার আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন, সেই সব নিহতদের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা জানিয়ে তাদের রাজনৈতিক কর্মযজ্ঞ তারা শুরু করবেন, এমনটি কিন্তু বার্তা দিয়েছেন। যার ফলে কিন্তু সকাল থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আমরা এখানে অবস্থান করছি। এখন যেহেতু এদের কার্যক্রম শুরু হয়নি, এই কার্যক্রম শুরু হলে হয়তো আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। তবে তাদের মধ্যে প্রত্যাশা ছিল একটাই, যে আমরা দু একজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা আসলে প্রাণ হারিয়েছে, নিহত হয়েছে, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, সেই অবস্থানের জায়গা থেকে তারা এমন একটি দেশ বিনির্মাণ করতে চায় যে দেশে কোনো সংঘাত থাকবে না, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো বিচারহীনতার যে সংস্কৃতি সেটা যেমন থাকবে না, যেখানে ন্যায্য বিচার পাবে, আয়নাঘরের মতো কোনো আয়নাঘর জন্ম হবে না, এমন একটি তারা রাষ্ট্র নির্মাণ করতে চায় যে রাষ্ট্রের মধ্যে তরুণদের যে ভাবনা, সেই ভাবনাটা যেন বহির্বিশ্বের সামনে প্রকাশ পায়, যাতে করে বাংলাদেশ ভবিষ্যতে একটি রোল মডেল হিসেবে দাঁড় হয় অন্যান্য বিশ্বের সামনে। এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের সাথে যখন মুঠোফোনে কথা বলেন। তবে সব কিছু ছাপিয়ে একটাই, যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, তারা চায় যেন তারা এই দেশের মানুষের জন্য কিছু করতে চায় এবং এমন একটি নির্বাচনের মাধ্যমে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক একটি দেশ পরিচালিত হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, যেহেতু ডাকটির সামনে আমরা অপেক্ষা করছি, অপেক্ষার পরে তারা রায়ের বাজারে যাবে, সেখান থেকে হয়তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো আসলে নতুন যে আত্মপ্রকাশ করছে সেই দলটির সর্বশেষ খবর কি। আপনাকে ধন্যবাদ। মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া তেঁতুলবাড়িয়া সড়কের মাঝামাঝি ব্রিজের ওপর থেকে 3টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গাংনী থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার সহ সঙ্গীয় ফোর্স বোমা সদৃশ বস্তু 3টি উদ্ধার করে। গাংনী থানার ওসি বানি ইসরায়েল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে বোমা
পৌঁছানোর পর বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়েছে এবং সেগুলো নিরাপদ স্থানে পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান ইয়াসিন বলেছেন, বিআরটিএ এর সেবার মানোন্নয়ন, হয়রানি রোধ এবং সেবা সহজীকরণের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিকে একটি জনবান্ধব এবং কার্যকর সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ সিলেট সার্কেল আয়োজিত সিলেট জাতীয় শুদ্ধাচার বিআরটিএ এর সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি 31 বার ফাঁসি দেওয়া হয় তাও তার বিচার শেষ হবে না। শুক্রবার কুমিল্লা চান্দিনা উপজেলা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক আতিকুল ইসলাম শাওন। বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আর কোনো ফ্যাসিবাদের আশ্রয় এই বাংলার জমিনে হবে না। শুক্রবার বাংলাদেশ জামাতে ইসলামের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার আয়োজনে স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলন হয়েছে। শুক্রবার স্থানীয় একটি স্কুল মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসিন আরা হক, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহানদার আলী জাহান। গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন হয়েছে। কাপাসিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি মমতাজ উদ্দিন রেণুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আফম এমদাদুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ আরো অনেকে। বরিশালের বাকেরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশের জামাতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার জামাতে ইসলামীর বাকেরগঞ্জ শাখার আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামাতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুন নবী তালুকদার সহ জামাতে ইসলামের বাকেরগঞ্জ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমটেবের ফরিদপুর বিভাগীয় সম্মেলন হয়েছে। শুক্রবার ফরিদপুর ব্যাটসের সম্মেলন কক্ষে বিভাগীয় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিভাগীয় এমটেবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ড্যাব ও এবং এমটেবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। জামাতে ইসলামের চাঁদপুর শহর শাখা উদ্যোগে রমাদানের তাৎপর্য এবং জাকাত শীর্ষক আলোচনা সভা হয়েছে। শুক্রবার চাঁদপুর শহরের ইউরেশিয়া রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশরাফি। অনুষ্ঠানে চাঁদপুর শহর জামাতের আমির শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় শুরুতে কোরআনের দারুস পেশ করেন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমেদ চিশতি। রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে রংপুর মহানগর জামাত। শুক্রবার জুমার নামাজের পর সিটি কর্পোরেশনের সামনে থেকে মিছিলটি শুরু হয় পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব, জীবন বিমা মোড়, গ্রাউন্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মহানগর জামাতে আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান। পরে শাপলা চত্বরে সমাবেশ করেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী সাভার পৌর শাখা। শুক্রবার জুমার নামাজের পর মাহবুবুল আলম মাস্টারের নেতৃত্বে সাভার রেডিও কলোনি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পাকেজা স্ট্যান্ড প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় সমাবেশ থেকে বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল রেস্টুরেন্টগুলোকে বন্ধ রাখা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে অবিলম্বে।
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। আখাউড়া উপজেলা জামাতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামীর প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন আখাউড়া জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, পৌর জামাতে আমির মোর্শেদ আলম। টাঙ্গাইলের ঘাটালে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামাতে ইসলামের বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল ঘাটাইল উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল। গণহত্যায় অভিযুক্ত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি সহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বিক্ষোভ মিছিলটি রাজধানীর কেরানীগঞ্জের ওয়াসপুর বসিলা ব্রিজ থেকে শুরু হয়ে ঘাটাচর শহীদ রিয়াজ চত্বর, আটিবাজার, নয়াবাজার, খোলামোড়া বাজার হয়ে নরন্ডি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা ২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জের ৭ ইউনিয়ন, সাভারের একাংশ ও কামরাঙ্গী চরের ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় লক্ষাধিক লোক অংশগ্রহণ করে। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটূক্তি এবং সোহেল হাসান গালিবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার জুমা নামাজের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে সামনে ঢাকা আরিচা মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে ছাত্ররা বলেন, মুসলমানদেরকে অনুভূতিতে আঘাত দিয়েছে পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা ও সোহেল হোসেন গালিব। এ সময় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দিনাজপুর গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন গুড নেইবার্স বাংলাদেশ নর্দার্ন এরিয়ার প্রধান তুষার লিড ক্রাশ, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান। হবিগঞ্জের মাধবপুরে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও ভাতা প্রদান করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার হবিগঞ্জ জেলা কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এবং মাধবপুর উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা খন্দকার খালেদ মোশাররফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম সহ অনেকে। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ১৯ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠন। ফয়সাল আহমেদের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু সহ ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা। আর্টিলার্স সেন্টার ও স্কুল কর্তৃক পরিচালিত গার্নার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের কমান্ড্যান্ট এবং প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। চট্টগ্রাম আনোয়ারায় জয়নগর পাড়া প্রিমিয়ার লিগ সিজন ২ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের গ্রাউন্ড ফাইনাল খেলা হয়েছে। গতকাল আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এডিটর্স ফোরাম সভাপতি মেজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইটিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির, সাংবাদিক মনির চৌধুরী, ফরহাদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপের পুরস্কার তুলে দেন অতিথিরা।
Forward.